আচ্ছা, এর আগে কটা সেট হয়েছে? তিনটে সেট হয়ে গেছে। আজ 4 নম্বর সেট। তোমরা যারা ক্লাস করছো 4 নম্বর সেটের পর বাদ বাকি যে কটা সেট আছে সেগুলো আর করানোর সময় হবে না, যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট সামনে। বাদ বাকি 5টা কি 6টা সেট, মানে টোটাল 8 থেকে 10টা সেটের উত্তর সমেত পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং প্র্যাকটিস সেটও পাবে। উত্তর ছাড়া প্র্যাকটিস সেট পাবে, যেটা নিয়ে তোমরা আগে চেষ্টা করবে, তারপর উত্তর সমেত প্র্যাকটিস সেটের পিডিএফ পাবে। ঠিক আছে? তো প্রশ্নবিচিত্রার এই 10টা বা 8টা, প্রথম 8টা কি 10টা সেট ভালো করে নিজেরা খাতায় না দেখে করে উত্তর সমেত মিলিয়ে নাও। দেখো তোমার পরীক্ষা ভীষণ ভালো হবে। সাজেশনটাকে ফলো করো আর 10টা সেট। ঠিক আছে? আজকে 4 নম্বর সেট মিলিয়ে দিচ্ছি, বাদ বাকি সেটগুলো তোমরা নিজেরাই করবে, নিজেরা প্রশ্ন দেখে করবে, উত্তর দেখে মিলিয়ে নেবে, বুঝতে না পারলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আসবে। সবার মধ্যে এনার্জি আছে? আচ্ছা, কি থেকে দিয়েছে আমাদের সিনটা? ফাদার উলফ woke up from his day's rest, কি থেকে দিয়েছে? মোগলি অ্যামং দ্য উলফস। আচ্ছা, তাহলে সিনটা আমরা একবার পড়ে নিয়ে তারপরেই উত্তর করব, তাই তো? আচ্ছা, সিন না পড়ে নিয়ে করবো না, পরীক্ষা হলে একবার সিন পড়ে নেবো। দেখো, ফাদার উলফ স্ক্র্যাচড হিমসেলফ, ইয়ার্নড অ্যান্ড স্প্রেড আউট। আচ্ছা, এটা কোথা থেকে পাবো? এই তো হিজ পাউজ ওয়ান আফটার দ্য আদার, এই যে এই দুটো লাইনে দেখতে পেয়েছি, এখান থেকে আমরা তুলে নেব। কোথায় গেল, কোথায় গেল? এই যে পুরো একদম সেম লাইন, ওটা বসিয়ে দেওয়া হয়েছে। ফাদার উলফ স্ক্র্যাচ হিমসেলফ, নিজেকে মানে স্ক্র্যাচ করলো, হাই তুললো, নিজের বডিটাকে স্প্রেড করলো, থাবাগুলোকে ছড়ালো। ঠিক আছে, ওখান থেকে বসিয়ে দেবো। আচ্ছা, ড্রুপিং অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কোয়েলিং কাপস, ড্রুপিং অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কোয়েলিং কাপস। আচ্ছা, ড্যাশ কি হবে এখানে উত্তরটা? খাতা কোথায়? খাতা বার করো। এটা কোথায় আছে এই লাইনটা? মাদার উলফস বিগ গ্রে নোজ, মাদার উলফ, এই যে বিগ গ্রে নোজ, এখান থেকে এই জায়গাটা আমাদের বসিয়ে দিতে হবে এখানে। তার ওই বাচ্চাগুলো ছিল না, সব মুখের ওপর নাকের ওপর সব শুয়েছিল, থাবার মধ্যে সব ছিল, তাই তো? ঠিক আছে, ওখান থেকে নিয়ে আমরা বসিয়ে দেবো। এগুলোর জন্য বেশি পরিশ্রম করতে হবে না, এখানে আমাদের যেখানে শেষ হচ্ছে তারপরের অংশটা আমরা টেক্সটেই পেয়ে যাব। তো শূন্যস্থান পূরণ ভীষণ সোজা। ট্রু ফলসগুলো একটু বুঝতে হবে। দ্য মুন রেইজড বিহাইন্ড দ্য কেভ, তাহলে চাঁদ উঠেছিল কেভের পেছন দিকে, ঠিক না ভুল? এটা কি হবে? ফলস। কেন ভুল? পিছন দিকে নয়, তাহলে এটা ভুল হবে। ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল, এই স্প্রিং ডাউন হিল মানে সেই লাফ দিয়ে উঠলো না, এটা কি হবে? ট্রু হবে। হোয়াট ডিড দ্য ফাদার উলফ ডু আফটার ওয়েকিং আপ ফ্রম হিজ ডেজ রেস্ট? আচ্ছা, দেখো কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে? হোয়াট ডিড দ্য ফাদার উলফ ডু, মানে ফাদার উলফ কি করেছিল? আফটার ওয়েকিং আপ ফ্রম হিজ ডেজ রেস্ট, একদিনের বিশ্রামের পর সে উঠে কি করেছিল? কি করেছিল? আচ্ছা, আমরা একদম টেক্সটে ডিটো পাবো, এই যে এই তো এখান থেকে লিখে দেবো, প্রথম দুটো লাইনই তো, তাই না? ফাদার উলফ woke up from his day's rest, কমা দেবো, তারপর লিখবো হি স্ক্র্যাচড হিমসেলফ, ইয়ার্নড অ্যান্ড স্প্রেড আউট হিজ পাউজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। তাই তো? প্রথম দুটো সেন্টেন্স লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে হু ইজ দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেক্সট? তাহলে এই টেক্সটের অথরের নাম কি আর টেক্সটার নাম কি? তাহলে আমরা প্রশ্নের লাইন ধরে লিখতে পারবো না? কিভাবে লিখবো? আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট, এই পুরোটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট। দ্য অথর অফ দ্য গিভেন টেক্সট বসালাম, এখানে কি আছে? ইজ আছে। তো প্রেজেন্ট টেন্স, এখানে অথর তো সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। দিয়ে এবার আমরা নামটা লিখে দেবো। নামটা কি? রুডিয়ার্ড কিপলিং। হয়ে গেল। অ্যান্ড এবং আর একটা চেয়েছে, কি চেয়েছে? দ্য নেম অফ দ্য টেক্সট, এটা হচ্ছে আর একটা সাবজেক্ট, তাই তো? তাহলে লিখে দেবো দ্য নেম অফ দ্য টেক্সট। ঠিক আছে, এখানেও ইজ ছিল, তার মানে প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সে দ্য নেম, নেম যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ইজ হবে। দেখো, অফের আগে যে থাকে সেই হচ্ছে মেন সাবজেক্ট। ঠিক আছে, ইজ লিখলাম, দিয়ে এবার উত্তরটা লিখে দেবো। উত্তরটা কি? মুগলি অ্যামং দ্য ওল্ডস, মুগলি অ্যামং দ্য ওল্ডস। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই অংশটা না লিখলেও হবে। বুঝতে পেরেছি সবাই? লিখতে পারবো তো?
আচ্ছা এবার দেখো, ওয়েলথ আই সিক নট, আমি তো ধন সম্পদ চাই না। হোপ নর লাভ, আমি ভালোবাসাও চাই না। নর আ ফ্রেন্ড টু নো মি, কোনো বন্ধুও চাই না যে আমাকে চেনে। অল আই সিক, আমি শুধু চাই দ্য হ্যাভেন অ্যাবভ অ্যান্ড দ্য রোড বিলো মি, মাথার উপরে স্বর্গ আর পায়ের তলায় রাস্তা মাটি, রাস্তা রাস্তা মাটি, যাই হোক। তো কোথা থেকে? দা ভ্যাগাবন, দারুণ করে বুঝিয়েছিলাম না টেক্সটটা? আচ্ছা এবার উত্তর করব। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হ্যাভেন হেয়ার? তাহলে এই হ্যাভেন মানে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য ওয়ার্ড হ্যাভেন হেয়ার? হ্যাভেন বলতে কি স্বর্গকে থরি বলছে? আকাশকে হ্যাভেন বলা হচ্ছে, তাই না? তাহলে আমরা কি লিখবো, কিভাবে লিখবো দেখে নাও। তাহলে এই যে হেয়ার কথাটা আছে, তো হেয়ার দিয়ে শুরু করবে, হেয়ার। আচ্ছা দেখো, দ্য ওয়ার্ড হ্যাভেন, দ্য ওয়ার্ড হ্যাভেন। আচ্ছা এবার দেখো, আমাদের মেন ভার্ব হচ্ছে মিন, তাহলে মিনকে আমরা করে দেবো মিনস। কেন? হ্যাভেন সিঙ্গুলার, তাই মিনস হয়ে গেল, মিনস। এবার আমাদের উত্তর হচ্ছে এইটা, দ্য ওপেন স্কাই অ্যাবভ হুইচ রিপ্রেজেন্টস আ লাইফ অফ ফ্রিডম অ্যান্ড কমফর্ট ইন দ্য ল্যাপ অফ নেচার। এটা একটু পড়ে মনে রাখতে হবে, এই টেক্সট থেকে কিন্তু এরকম টাইপের প্রশ্ন দেয়, পোয়েমটা থেকে, বোঝা গেল? তার মানে হ্যাভেন মানে এখানে কি বলা হচ্ছে, মাথার ওপরে একটা খোলা আকাশ, এটা স্বাধীনতা থাকবে, প্রকৃতির কোলে থাকতে পারবো, এরকম একটা ব্যাপার। তারপর দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড? কোন জিনিসটা ভ্যাগাবন্ড পছন্দ করতো না? দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট, দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড। এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ পার্ট, যার মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে থিংস। এই যে থিংস হচ্ছে মেন সাবজেক্ট। আচ্ছা এবার আমাদের কি করতে হবে দেখো, আর, আর আছে তো প্রেজেন্ট টেন্স, এখানে থিংস যেহেতু প্লুরাল, তাহলে কি হবে আর। আচ্ছা এবার উত্তরটা লিখে দেবো, এখান থেকে এটুকু উত্তর, দেখো এখান থেকে এটুকু পুরো প্রশ্নের লাইন থেকে লিখলাম, আর এখান থেকে এটুকু আমরা টেক্সট থেকে লিখবো। ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড লিভিং আ ফ্রেন্ড টু নো হিম, এটা আমরা ওখান থেকেই পেয়ে যাব। হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? এটা তো হয়ে গেল, মানে ওটা আগেরটার হলো না? আচ্ছা একই রকম টাইপের হয়ে গেল তো। তাহলে দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম, পারবো না? দ্য পোয়েট অফ দ্য অ্যাবভ পোয়েম, তারপরে কি লিখবো? ইজ লিখবো, দিয়ে নামটা লিখে দেবো, রবার্ট লুইস স্টিভেনসন অ্যান্ড, এবং আবার আর একটা পার্ট আছে, দ্য নেম অফ দ্য পোয়েম, দ্য নেম অফ দ্য পোয়েম। ঠিক আছে, নেম অফ দ্য পোয়েম, নাম সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স, ইজ বসিয়ে দিলাম, দিয়ে উত্তর লিখে দেবো দ্য ভ্যাগাবন্ড। অশোক পপুলারলি নোন অ্যাজ অশোকা দ্য গ্রেট, মানে অশোক পরিচিত অশোকা হিসেবে, ঠিক আছে। ওয়াজ দ্য থার্ড এম্পেরার অফ দ্য মৌর্য ডাইনেস্টি অফ মগধ, তাহলে মগধে যে মৌর্য বংশ ছিল, সেই মৌর্য বংশের 3 নম্বর রাজা ছিল কে? অশোক। হি রুলড দ্য এন্টায়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিউরিং 268 টু 232 BCE, তাহলে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 268 থেকে 232 বছর আগে তিনি শাসন করেছিল ভারত, ঠিক আছে, ভারত আমাদের দেশ শাসন করেছিল। দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত মিনস আর উইদাউট সরো, এই যে অশোকা এই যে ওয়ার্ডটা, এটা সংস্কৃতে এটার মানে হচ্ছে কি উইদাউট সরো, মানে কোনো একজনের দুঃখ নেই, দুঃখহীন, অশোক। ভালো করে যদি দেখো, অশোক, শোক মানে দুঃখ, অশোক মানে দুঃখ নেই, তাহলে অশোক শব্দের অর্থ সংস্কৃতে কি দুঃখ নেই। অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE, মানে যীশু খ্রিস্টের জন্মে 304 বছর আগে, অ্যাট পাটলিপুত্রে টু বিন্দুসারা অ্যান্ড, এটার নাম কি সুভদ্রাঙ্গী, তাহলে বিন্দুসার এবং সুভদ্রাঙ্গীর সন্তান হচ্ছে আমাদের অশোক। অশোকাস গ্র্যান্ডফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি, তাহলে অশোকের গ্র্যান্ডফাদার হচ্ছে এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। দাদু তো না, ঠাকুরদা। অশোকা ওয়াজ অলসো নোন অ্যান্ড চন্দ্রাশোকা, অশোকা এছাড়াও পরিচিত কি নামে? চন্দ্রাশোকও তাকে বলা হয়। অশোকা ডিফিটেড হিজ ব্রাদার্স ফর দ্য থ্রোন আফটার দেয়ার ফাদার বিন্দুসার, তাহলে তার বাবা বিন্দুসার মরে যাওয়ার পরে
সে রাজ্যটা দখল করার জন্য কার সাথে যুদ্ধ করেছিল? তার ভাইদের সাথে। যুদ্ধে জিতে তারপর রাজা হয়েছিল। হি ফাউট আ ব্রুটাল ওয়ার টু ক্যাপচার দ্য কিংডম অফ কলিঙ্গ, মানে একটা ভয়ানক যুদ্ধ করে কলিঙ্গ জয় করেছিল। ঠিক আছে। দ্য হোল এরিয়া অফ কলিঙ্গ ওয়াজ প্লান্ডার্ড অ্যান্ড ডিস্ট্রয়েড, মানে পুরো কলিঙ্গটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল, মানে রক্তাক্ত করে। থাউজেন্ডস অফ পিপল ওয়ার কিল্ড অ্যান্ড টেকেন অ্যাজ প্রিজনার্স ডিউরিং দিস কনকুয়েস্ট, মানে হাজার হাজার সব মানে মানুষদেরকে হত্যা করা হয়েছে কলিঙ্গের যুদ্ধে। অশোকের টিম হত্যা করেছিল। ঠিক আছে। আর অনেককে জেলবন্দি করেছিল। হি ডিড নট ফিল এনি প্রাইড অ্যাট হিজ ভিক্টরি, মানে এই যে কলিঙ্গ মানে আক্রমণ করে সে যে জিতেছিল তাতে সে কোনো আনন্দ ফিল করতে পারেনি। রেদার আ সেন্স অফ হেভি লস ওভারওয়েলম হিম, মানে এই যুদ্ধে যে হেভি লস হয়েছিল, অনেক ক্ষতি হয়েছিল, এটা তাকে নাড়িয়ে দিয়েছিল মনে মনে বা মনে মনে, একদম ভেতরটাকে নাড়িয়ে দিয়েছিল। এত মানুষ মরে গেল, এত রক্ত, এত প্রাণ, তার ভেতরটা খুব দুঃখ হয়েছিল। অনেক একটা নদী পুরো লাল হয়ে গেছিল, নদীর একটা জলের একটা অংশ, মানে এত পরিমাণে লাশ পড়েছিল। আফটারওয়ার্ড সেকেন্ড বাই দ্য ডিভাস্টেশন অফ দ্য ওয়ার হি ডিসাইড টু বিকাম আ বুদ্ধিস্ট। ঠিক আছে। এইরকম ডিভাস্টেশনের পর, ধ্বংসাত্মক পরিস্থিতির পর সে ঠিক করেছিল যে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে। অ্যান্ড লেড আ লাইফ অফ পিস, এবং মানে শান্তির জীবন লিড করতে চায়। পিস মানে শান্তি, নট ওয়ার, যুদ্ধ নয়। মানে এরপরে সে চেয়েছিল আমি আর এইরকম যুদ্ধ করব না, আমি একটা শান্তি চাই, শান্তির জীবন আমি কাটাতে চাই। অশোকা ফোকাসড অন স্প্রেডিং দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম অ্যান্ড মেড বুদ্ধিজম হিজ স্টেট রিলিজিয়ান। তাহলে অশোক ফোকাস করেছিল, কিসে ফোকাস করেছিল? মানে এই যে বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মটাকে সে নিজে গ্রহণ করেছিল এবং তার পুরো এলাকায় সে বৌদ্ধ ধর্মটাকে ছড়িয়ে দিয়েছিল। তাহলে বুঝতে পারলাম পরপর অশোকের জীবনের কাহিনী। তাই তো আমাদের পতাকার মধ্যে অশোক চক্র দেখা যায়, শান্তি। কারণ এরকম একটা রাজা যে যুদ্ধ করতো, সে পরে পরিবর্তন হয়ে গিয়ে, রাজাদের তো নর্মালি এরকম দেখা যায় না, দেখা যায়? আচ্ছা, এবার আমাদের উত্তর কমপ্লিট করতে হবে। অশোকা বিলং টু দ্য মৌর্য ডাইনেস্টি অফ মগধা, এটা শূন্যস্থান আমি পূরণ করে দিয়েছি। এটা তো টেক্সটে ডিটো পাবো না? অশোকা বিলং টু দ্য মৌর্য ডাইনেস্টি অফ মগধা। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অশোকা ইন সংস্কৃত পাবো না? ওয়ান উইদাউট সরো। তাহলে অশোকা শব্দের অর্থ সংস্কৃতে কি মানে? ওয়ান উইদাউট সরো। দেখো এখানে পেয়ে যাবো, কোথায় 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 কোথায়, এই যে ওয়ান উইদাউট সরো। কোথায় গেল? হয়ে গেল। এবার দেখো, অশোকা ফোকাসড অন স্প্রেডিং দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম। এই যে অশোকা ফোকাসড অন স্প্রেডিং মানে স্প্রেড করা, মানে ছড়িয়ে দেওয়া, এটার উপরই ফোকাস করেছিল। কি ছড়িয়ে দেওয়া? দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম, তাহলে বৌদ্ধ ধর্মকে। এটা তো পেলাম আমরা টেক্সটে, পেলাম না লাস্টের দিকে? হ্যাঁ, দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম, এই যে দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম, এই যে স্প্রেডিং করতে চেয়েছিল, ছড়িয়ে দিতে চেয়েছিল। তারপরে অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চন্দ্রাশোকা, পেলাম না? চন্দ্রাশোকা কোথায় 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 কোথায়, এই যে অশোকা ওয়াজ অলসো নোন অ্যাজ চন্দ্রাশোকা। পুরো টেক্সট থেকে তুলতে পারছি, যে আনসিনটা ভালো করে পড়েছে সে সব পারবে। আমরা কিন্তু পরীক্ষার সময় একবার হলেও আনসিনটাকে ভালো করে পড়ে নিয়ে তারপর উত্তর করব, ঠিক আছে? দেখো, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ এম্পারার অশোক বর্ন, তাহলে এম্পারার অশোক কোথায় জন্মেছিল? এম্পারার অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE অ্যাট পাটলিপুত্র। পাবো না এটা? এই যে অশোকা ওয়াজ বর্ন ইন 304 BCE অ্যাট পাটলিপুত্র। ঠিক আছে, এখান থেকে আমরা পুরোটাও লিখে দিতে পারি। পাটলিপুত্রা টু বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গী, তার সন্তান। তো এখানে প্যারেন্টস নেম হিসেবে বলা যায় হিজ প্যারেন্টস ওয়ার, মানে প্রথম লাইনটা আমরা লিখতে পারি পাটলিপুত্র পর্যন্ত, দ্বিতীয় লাইন লিখতে পারি হিজ প্যারেন্টস, তার পিতামাতা, তারপরে কি লিখবো? ওয়ার। ওয়ার কেন লিখবো? প্লুরাল, যেহেতু দুজন, দিয়ে নাম দুটো লিখে দেবো, বিন্দুসারা অ্যান্ড সুভদ্রাঙ্গী। আচ্ছা, হোয়েন ডিড অশোকা ডিসাইড টু বিকাম আ বুদ্ধিস্ট, তাহলে অশোক কখন ডিসাইড করেছিল সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে? ওই যে কলিঙ্গ যুদ্ধের পরে, তাই না? অশোকা, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি? আমরা এখান থেকে লিখতে পারি অশোকা, ডিড আছে বলে ডিসাইড হয়ে যাবে ডিসাইডেড, টু বিকাম আ বুদ্ধিস্ট, টু বিকাম আ বুদ্ধিস্ট,
দিয়ে তারপর লিখলাম আফটার বিং সেকেন্ড বাই দ্য টেরিবল ডিভাস্টেশন কিলিং অ্যান্ড লস অফ লাইফস ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ। কোথা থেকে পেলাম? দেখো এখান থেকেই তো পেলাম। আমরা এখান থেকেও ডাইরেক্ট লিখতে পারি। কোথা থেকে লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে আফটার ওয়ার্ড সেকেন্ড বাই দ্য ডেভাস্টেশন অফ দ্য ওয়ার হি ডিসাইডেড, এই হি এর জায়গায় লিখে দেবো অশোক, ঠিক আছে? অশোক ডিসাইডেড টু বিকাম আ বুদ্ধিস্ট অ্যান্ড লিড আ লাইফ অফ পিস নট ওয়ার। এটুকু লিখলেও পুরো টেক্সট থেকে এটুকু আমরা লিখে দিতে পারি। এবার দেখো একটু ট্রু ফলস রয়েছে। বিন্দুসারা ওয়াজ নোন অ্যাজ চন্দ্রাশোকা। চন্দ্রাশোকা তো অশোকের নাম ছিল, তাহলে এটা কি হবে? ফলস হবে। বিন্দুসারা কে ছিল? বিন্দুসার ছিল অশোকের বাবা। অশোকাস ফাদার ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য মৌর্য ডাইনেস্টি। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা তার বাবা? তার ঠাকুরদা। তাহলে এটা কি হবে? ফলস। অশোকা ওয়াজ ভেরি প্রাউড আফটার হিজ ভিক্টরি ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধের পর সে খুব আনন্দ পেয়েছিল? পায়নি, প্রাউড তো সে ফিল করেনি, তাহলে এটা হবে ফলস। অশোকা স্প্রেড দ্য রিলিজিয়ান অফ বুদ্ধিজম। তাহলে অশোকা স্প্রেড করেছিল এই বুদ্ধিজম। হ্যাঁ, এটা সঠিক আছে, ট্রু আছে। লাস্টে তো পেলাম বুদ্ধিজম ওয়াজ এ স্টেট রিলিজিয়ান। তার মানে স্টেট রিলিজিয়ান মানে তার দেশের বা তার রাজ্যের ধর্মই হয়ে গেছিল বুদ্ধিজম, মানে বৌদ্ধ ধর্ম। সঠিক তো? সঠিকই তো, তাহলে ট্রু। ইন দ্য ওয়ার অফ কলিঙ্গ নো পিপল ওয়ার কিল্ড। কলিঙ্গ যুদ্ধে কেউ মারাই যায়নি। ফলস তো, কত লোক মারা গেল। আচ্ছা এবার উত্তর করি, দেখি। গ্রামার, ভালোবাসার গ্রামার। চলো, স্পিক আছে, কি করব? স্পিকটা স্পিকই থাকবে। কেন? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখানে কোনো টেন্স বোঝা যাচ্ছে না যে পাস্ট টেন্স করব, ঠিক আছে? তো এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের ফার্স্ট ফর্ম দিয়েই হবে। দ্য হলিডেজ হ্যাভ, দেখো হ্যাভ হ্যাজের পর সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। স্টার্টেড থার্ড ফর্ম হচ্ছে স্টার্টেড। হি সেইড টু মি হোয়াট ইজ দিস। কি করতে হবে? ন্যারেশন চেঞ্জ শিখেছিলাম তো আমরা, শিখেছিলাম। দেখো সেইড টু থাকলে কি হয় জানো? টোল্ড হয়। কিন্তু যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেইড টুটা চেঞ্জ হয়ে আস্কড হয়ে যায়, মনে থাকবে? সেইড টু চেঞ্জ হয়ে টোল্ড হয়, কিন্তু যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেইড টুটা চেঞ্জ হয়ে যায়, কি হয়ে যাবে? আস্কড। তাহলে হি যেমন ছিল হি তেমন বসবে, মি যেমন ছিল মি তেমন বসবে। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট হবে না, হোয়াট হবে। কখন দ্যাট হবে? যদি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকতো তাহলে দ্যাট হতো। ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকতো, যদি হেল্পিং ভার্ব থাকতো তাহলে দ্যাট বসবে না, ইফ বসবে, ইফ। মনে থাকবে? দ্যাট এখানে বসবে না, যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স তাই দ্যাট বসবে না। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেহেতু শুরু আছে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দিলাম। আচ্ছা তারপরে দিস থাকলে কি হয়? ন্যারেশনে দ্যাট হয়। আমরা রুলসে পড়েছি না, দিস থাকলে দ্যাট হয়। আর এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়। দ্যাট যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হবে, প্লুরাল হলে ওয়্যার হতো। মনে থাকবে? মাই ফাদার সেইড টু, দেখো এখানে আছে সেইড টু, দেখেছো এখানে প্রশ্নবোধক আছে? নেই। তাহলে সেইড টু থাকলে টোল্ড হবে, কিন্তু এখানে টোল্ড হবে না। কেন হবে না? যদি উপদেশমূলক বাক্য থাকে তাহলে অ্যাডভাইসড হবে। স্টাডি সিনসিয়ারলি, পড়াশোনা করো মন দিয়ে, তাহলে এটা একটা উপদেশ না? উপদেশ সূচক বাক্যে আমরা কি লিখবো? অ্যাডভাইসড। তাহলে মাই ফাদার যেমন আছে বসিয়ে দিলাম, তারপর সেইড টু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? অ্যাডভাইসড। মি মি হলো। তারপর এটা কি করব? স্টাডি, এটা তো ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্মের আগে টু বসিয়ে দিলেই হয়ে যায়, টু স্টাডি সিনসিয়ারলি। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু লিখে বাদ বাকিটা কমপ্লিট। শান্তনু উইল নট কল ইউ, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে শান্তনু সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জে প্রথমে সাবজেক্ট তারপর অবজেক্টকে খুঁজবো। তাহলে ইউটা চলে আসবে প্রথমে, ঠিক আছে? তারপর উইল যেমন আছে উইল বসাবো, তারপর নট যেমন আছে নট বসাবো, তারপরে বি আসবে, তারপর কলের থার্ড ফর্ম হচ্ছে কল্ড, তারপর বাই দেবো, দিয়ে সাবজেক্টকে বসিয়ে দেবো। আমরা ন্যারেশন ভয়েসে যে রুলস পড়া দিচ্ছি এগুলো যদি না বুঝতে পারি তাহলে আর কি করে হবে? আর এমনিও ক্লাস করিয়েছি আমি। দে ডিগ আ ওয়েল, দেখো এ ওয়েল হচ্ছে অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট। এ ওয়েল প্রথমে চলে আসলো, ডিগ এটা কি? ভার্বের ফার্স্ট ফর্ম,
ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভয়েস চেঞ্জে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে এ ওয়েল, ওয়েল যেহেতু একটাই রয়েছে সিঙ্গুলার, তাই ইজ বসবে। কুয়ো 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 খনন করছে, ইজ। তারপর ভার্বের থার্ড ফর্ম, ডিগের থার্ড ফর্ম হচ্ছে ডাগ, তারপরে বাই, দেটা হয়ে যাবে দেম। বুঝতে পেরেছি? আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। এরকম একটা সেন্টেন্স দিল, পাশে লেখা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে করো। কি করে করব? আমরা শুধু ভার্বটাকে চেঞ্জ করব। এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, পিপি মডেলে রয়েছে। আমরা টেন্সের রুলস যদি মনে থাকে আমরা ফট করে ধরতে পারবো। হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। তো এটাকে কি করতে হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স করতে গেলে ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। তাহলে ডানের ফার্স্ট ফর্ম কি? ডু। ব্যাস হয়ে গেল, বাদ বাকি যা আছে তাই। তারপর রোহান ইজ গোয়িং টু স্কুল, এটাই কি করতে হবে? সিম্পল পাস্ট করতে হবে। দেখো এই যে ভার্বটাকে শুধু চেঞ্জ করতে হবে, বাদ বাকি তো সব একই থাকবে। তাহলে গো এর পাস্ট ফর্ম কি হয়? গো এর সেকেন্ড ফর্মটাই তো পাস্ট ফর্ম। গো এর সেকেন্ড ফর্ম কি হয়? ওয়েন্ট। ওয়েন্ট না ওয়েন্ট, ব্যাস এইটুকু শুধু চেঞ্জ হয়েছে, বাদ বাকি যা আছে সেম। আচ্ছা, তারপরে দেখো এটা কি করতে হবে আমাদের? ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ। আফ্রিকা ইজ দ্য হটেস্ট কন্টিনেন্ট। আফ্রিকা হচ্ছে হেভি গরম কন্টিনেন্ট। আচ্ছা দেখো, মহাদেশ। আচ্ছা, তাহলে এটা কম্পারেটিভ ফর্মে করতে হবে। দেখো সাবজেক্ট প্রথমে যেটা আছে সেটাই থাকবে, ভার্ব যেটা আছে সেটাই থাকবে। কম্পারেটিভ করার নিয়ম দেখে নাও। আচ্ছা, এই যে হটেস্ট, এটা তো সুপারলেটিভে রয়েছে। এই যে ইএসটি থাকলে সুপারলেটিভ হয়। এটাকে কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ করতে গেলে কি করতে হবে? এই সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম লাগবে। তাহলে হট, মেন ওয়ার্ডটা ছিল হট, হটকেই তো হটেস্ট করা হয়েছে। তাহলে হটের কম্পারেটিভ ফর্ম কি হয়? হটার। মনে থাকবে। তারপর কি লিখবো? দেন। তারপরে লিখবো এনি আদার। এনি আদার ওয়ার্ডটা ইউজ করব। এই যে দেন এনি আদার, মানে কম্পারেটিভের পরে আমরা দেন এনি আদার অ্যাড করব। তারপরে কি করব? শেষে যেটা রয়েছে শেষের নাউনটাকে আমরা লিখে দেবো কন্টিনেন্ট দিয়ে। এটা হয়ে গেল কি? কম্পারেটিভ। ঠিক আছে। আর যদি পজিটিভে করতে হয় আমরা নো আদার দিয়ে করতে পারি। নো আদার দিয়ে শেষের যে নাউনটা আছে সেটা বসিয়ে দেবো আগে। ঠিক আছে। তারপরে ইজ লিখবো, তারপর অ্যাজ লিখবো, তারপর হট লিখবো, আবার অ্যাজ লিখবো, তারপর প্রথম সাবজেক্ট লিখবো। এইভাবে করতে হবে। তোমাদের ডিগ্রিটা আরও ভালো করে হবে থার্ড ইউনিট এবং পরের বছরের শুরুর দিকে। ঠিক আছে। এখন নর্মালি এভাবে জিনিসগুলো দেখে নাও। আচ্ছা, আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট ইন দ্য টাউন, এটাকে কম্পারেটিভে করতে হবে। তাহলে আওয়ার স্কুল যেমন আছে তেমনই বসাবো, ইজ যেমন আছে তেমনই বসাবো, একই সূত্র। সুপারলেটিভ কোনটা হয়েছে? এই যে বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে এর পজিটিভ ফর্ম কি? গুড। আর এর কম্পারেটিভ ফর্ম কি? গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার। তাহলে বেটার, তারপরে দেন, তারপরে এনি আদার, এইটুকু তোমাকে একটু লিখে নিতে হবে। তারপরে কি করতে হবে? ওই যে ইন দ্য টাউন, এটা একটা অতিরিক্ত অংশ, এটাকে লাস্টে বসিয়ে দিতে হবে। এই যে প্রথম সাবজেক্টকে বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এটাকে যদি আবার পজিটিভে করতে হয় তাহলে ঠিক এভাবে করতে হবে, আগেরটা যেরকমভাবে দেখালাম ওইরকমভাবে। নো আদার স্কুল ইন দ্য টাউন ইজ অ্যাজ গুড অ্যাজ আওয়ার স্কুল। পজিটিভে করতে গেলে এভাবে করতে। পরীক্ষার সময় তোমাকে দুটো এরকমভাবে দেবে না, যে কোনো একটাই দেবে। পজিটিভে করতে গেলে অ্যাজ আসবে, আর এই যে এখানে একটা অ্যাজ আসবে এবং শেষেও একটা অ্যাজ আসবে, মাঝখানে একটা শূন্যস্থান থাকবে, সেখানে তুমি কি বসাবে? সেখানে পজিটিভ ফর্মটা বসাতে হবে। ঠিক আছে। আর কম্পারেটিভে আনতে গেলে ইয়ার আর দেন যুক্ত করতে হবে। আচ্ছা, বাদ বাকি কি রয়েছে? রাইটিং স্কিল। রাইটিং স্কিল একটা রাইটিং ছিল, আমি উত্তর সমেত করে দিয়েছি পিডিএফটা, তো পিডিএফটা তোমরা পেয়ে যাবে।